ছেলে? ও ছেলে? ও কি করে? ও ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না? একটা ক্রিকেটারের নাম বলতো, আমাকে ওভাবে হেটা করা হতো। আমার মার আত্মীয়, মানে মামার দিকে আত্মীয়, তারা ভীষণ টিকা টিপ্পনি কাটতো। বলতে দ্বিধা নেই ইন ফ্রন্ট অফ মিডিয়া। কেউ ডাকতো লেডিস, কেউ বলতো ছক্কা, এমনকি হিজড়ে শব্দটাও শুনেছি। আজকে বুঝতে পারি তারা কতটা মূর্খ। আজকে তারাই তাদের মেয়েকে, তাদের রিলেটিভকে নিয়ে এসে আমার কাছে এসে বলে, তুই তো অনেক বড় হয়েছিস, আমার মেয়েটাকে একটু শেখাবি। এই জন্য আমি পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে খুব ব্রাত্য ছিলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছিলাম যে আজ আমি ব্রাত্য, কিন্তু একদিন সূর্যের ভোর আসবে। কত রাত একা কেঁদেছি, কত রাত খেতে বসে এমন কোনো দিন হয়নি যেখানে আমি ডিনারের থালায় বা লাঞ্চের থালায় চোখের জল না ফেলে আমি খাইনি। কিন্তু চোখের জলটা মুছে মনটাকে শক্ত করে এগিয়ে গেছি। আমি সিঙ্গাপুরে যখন চাকরি পেলাম, সাধারণত দেখো আজ থেকে প্রায় 14 বছর 15 বছর আগে চাকরি, তখন আমাকে ভারতীয় টাকায় 1 লক্ষ টাকা, আমার $2,500, আচ্ছা, উইথ ফ্রি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, সিঙ্গাপুরের মতো জায়গায়। আজ আমরা এমন একজন মানুষের গল্প জানব যিনি নৃত্যশিল্পের প্রতি ভালোবাসা এবং অদম্য ইচ্ছাশক্তি নিয়ে জীবনের কঠিন পরিস্থিতিকে জয় করেছেন। ছোটবেলায় নাচ শেখার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি টিফিনের টাকা জমিয়ে গোপনে নাচ শেখার ক্লাস করতেন। মাত্র 16 বছর বয়সে নিজের নাচের একাডেমি প্রতিষ্ঠা করেন। এমন অনেক ডান্স একাডেমি ছিল যারা তাকে ক্লাস করতে দেয়নি। এমনও সময় ছিল যখন তাকে মাঠের মধ্যে ছাতা ধরে নাচ শেখাতে হয়েছিল। ক্লাস 7-8 থেকে তিনি টিউশন পড়ানো শুরু করেন, যাতে নাচ শেখানোর খরচ তিনি নিজেই জোগাড় করতে পারেন। সমাজের নানা কটূক্তি এবং প্রশ্নের সম্মুখীন হয়েছেন, যেমন ছেলেরা নাচ করলে মেয়ে মেয়ে হয়ে যায়, বা এই পেশা কেন বেছে নিয়েছো। কিন্তু সেই সব বাধাকে উপেক্ষা করে তিনি প্রতিটি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। অবশেষে অনেক দুঃখ, কষ্ট এবং লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। আজ আমরা পরিচিত হব বারাসাত তথা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ছান্দিক ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা ও কর্ণধার গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই ভিডিওতে আমরা তার জীবনের লড়াই ও সাফল্যের গল্প জানব। দর্শকরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাইফ লেসন স্টুডিও মানে একদম গভীরভাবে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করা। আজকের পর্বে আমরা ঠিক তেমনভাবেই প্রসূনবাবুর জীবনের সবচেয়ে বড় বাধা ও বিপত্তিগুলোর মধ্যে দিয়ে চলা যাত্রা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তিনি এসব সমস্যা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছেছেন সে বিষয়টি জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার গুরুজি, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি ভালো তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজ আমরা লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। তো আপনি কত সাল থেকে আপনার জীবনযাত্রা শুরু করেছিলেন সেটা যদি আপনি বলতেন। মানে নৃত্যের জীবনযাত্রা? হ্যাঁ। হ্যাঁ, নৃত্যের জীবনযাত্রা শুরু করেছিলাম ছোটবেলায় মায়ের হাত ধরে। মা আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তখন আমার কত বয়স হবে, 11-12, তখন থেকে শুরু হয়েছিল নাচ শেখা। এই হচ্ছে গিয়ে মানে শুরুটা আর কি। একদম ছোটবেলা থেকে শুরু হতে পারিনি। একদম ছোটবেলায় আমি আঁকতাম। আচ্ছা। আঁকা, নিজে আঁকতাম, মাটির পুতুল বানাতাম, মাটির মূর্তি বানাতাম। তো নাচটা খুব ইচ্ছে করতো, কিন্তু যেহেতু সেই সময় ছেলেদের নাচ সেটা বাড়িতে মেনে নিতে পারতো না, পরিবারের কেউই মানতো না। তো মার কাছে আমার সব আবদার থাকতো। মা বলেছিল, ঠিক আছে, তুমি ভালো রেজাল্ট করো, আমি চেষ্টা করব। যেহেতু তুমি ফুটবল খেলো না, ক্রিকেট খেলো না, তুমি সেভাবে যাও না, মাঠে যাও না, ফিজিক্যাল ফিটনেসের জন্য আমি চেষ্টা করব। ওই মায়ের হাত ধরে ওই আমার নাচের জগতে আসা। আমার প্রথম গুরু পার্থসারথী ভট্টাচার্য, উনি সিঁথিতে থাকেন, এখনো আছেন। উনি ক্রিয়েটিভ ডান্সই ছিলেন। ছোটবেলায় উনি বারাসাতে আসতেন শেখাতে ওনার স্ত্রী সোমা ভট্টাচার্যের কাছে। ওনার কাছে মা একটা ক্লাবে ভর্তি করে দিয়েছিলেন এইটা। কিন্তু পরবর্তীকালে বেশ কিছুদিন পরেই, বেশ মানে আমি যখন ক্লাস 7-এ উঠি, 7-এ ওঠার পরেই মানে বাবা বাড়ি থেকে এটা নিয়ে সমস্যা তৈরি হয়। আচ্ছা। পড়াশোনায় মন দাও, ক্লাস 7 মাধ্যমিকের কোর্স চলেছে, এসব একদম ভালো না। খুব যে নাচটা নিয়ে করতাম তাকে ভালোবাসতাম, বাড়িতে নিয়ে এসে ভাবতাম, বাড়ি থেকে নাচটা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা।
এবং ফলে পার্থদার কাছে আমার শেখা আর হয়নি ক্রিয়েটিভটা। এবার পার্থদার কাছে যখন শিখতাম তখন পার্থদার স্ত্রী একদিন একদিন ক্লাসিক্যাল করাতেন, আমার ওইটাতেই ভালো লাগতো। আমার ওই গানের নাচের উপরে যেগুলো উনি করাতেন যতটা না ভালো লাগতো ওটা বেশি ভালো লাগতো। তো তখন তো ছোট, কিছুই বোঝবার নয়। তো পরবর্তীকালে যখন বন্ধ করে দেয় এবং আমার পরিবার আমাকে কোনোদিন কোনো পকেট মানি দেয়নি, আমি ক্লাস 8 থেকে টিউশনি শুরু করি। আচ্ছা, ক্লাস যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ক্লাস 1, 2, 3 টিউশনি করি। যে টাইমটা সকলের খেলার, খেলতে যাওয়ার, সেটাতে আমি টিউশনি করতাম। এবং ক্লাস 9 থেকে আমি আবার অন্য টিচারের কাছে নিজের অর্থ দিয়ে আমি শেখা শুরু করি। এবং ভারতনাট্যম সেটা একটা অন্য স্টাইলে, মানে আমার এরকম টার্নিং পয়েন্ট হচ্ছে সেটা তাঞ্জাভুর স্টাইল। তখন রবীন্দ্রভারতীতে তাঞ্জাভুর স্টাইলই চলে, অনেক পুরনো স্টাইল। মন্দিরা চক্রবর্তী দমদমের ওখানে করতাম। এই কিছু শিক্ষাকে পাথেয় করেই আমি মানে আমার যখন 16 বছর জাস্ট মাধ্যমিক দিয়েছি, আচ্ছা 1995, ওই শিক্ষাকে পাথেয় করেই একটা স্কুল ওপেন করি। আচ্ছা। কারণ টিউশনির এত প্রেশার আমি নিতে পারছিলাম না, সপ্তাহে তখন 5 দিন 6 দিন করে পড়াতে যাওয়া এরকম ব্যাপার ছিল। তার এগেন্সে 100 টাকা মায়না, 75 টাকা মায়না। তো ভাবলাম যে আমি ওটা না করে আমি যেটা শিখেছি সেটা শেখাই, তাহলে আমি ভালো কিছু শিখতে পারবো। এই শেখানোটা আমার নিজের মন সায় না দিলেও হতো, যেহেতু আমার পরিবার আমাকে সাপোর্ট করে। যে টাইমটা ছেলেমেয়েরা এখনো চকলেট খায়, ঘুরে বেড়ায়, সে টাইমটা কিন্তু আমাকে এটা করতে হয়েছে। এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে তাঞ্জাভুর স্টাইল চেঞ্জ করে কলকাতা কালামান্ডালাম, এবং কলকাতা কালামান্ডালাম থেকে চেন্নাই কালাক্ষেত্রের স্টাইলে আমি এভাবে যাই আর কি। এভাবে আবার শুরু হয়। আচ্ছা আচ্ছা, সেই সময় তো আপনার বাড়ির থেকে অনেক সমস্যার মধ্যে ছিল নাচ শেখা নিয়ে। এর পাশাপাশি আপনার কি মানে আশেপাশ থেকে কোনো রকম কোনো নেগেটিভ রিভিউ এসেছিল? প্রচুর, পুরো চক্রব্যূহের মধ্যে বাস করতাম। সেই জায়গাটা কি করে অতিক্রম করেছেন আপনি? কি জানি, ঈশ্বর হয়তো জন্মলগ্নই আমাকে সেই দিয়ে দিয়েছিলেন। কারণ আমি যে পরিবারে বাস করতাম, আমার দুটো দিদি, আমার বাবা, আমার মা, আমি মামা বাড়িতে থাকতাম, আমরা মামা, মাসি, ওপাশে কাকা, এই বয়সে সেগুলো বলতে দ্বিধা নেই, পিসি, এরা সবাই মানে যেরকম ভাবে অভিমন্যুকে বধ করা হতো না, ঠিক সেরকমভাবে যেন আমাকে বধ করতো। ছেলে ও কি করে, ও ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, একটা ক্রিকেটারের নাম বলতো, আমাকে ভাবে হেটা করা হতো। আমাকে যে টিচার পড়াতে আসতো বাড়িতে, তাকে আমার মা রিপোর্ট করতো, হ্যাঁ সব সময় এরকম নাচ করে, বাবা করতো। তো আমি খুব স্টেডি থাকতাম, ওই জন্য আমাকে ছোটবেলা তো খুব অ্যারোগ্যান্ট, মানে আমি না যে বুঝতে পারতাম আমি ভুরুটা কুচকে থাকতাম, কখনো কখনো বা তর্ক ঝগড়াও করে ফেলতাম। এই জন্য আমি পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে খুব ব্রাত্য ছিলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছিলাম যে আজ আমি ব্রাত্য, কিন্তু একদিন সূর্যের ভোর আসবেই। এটা যেন ছোটবেলা থেকে আমার সেই ডিটারমিনেশনটা ভিতরে ছিল। এবং আশেপাশে বলতে নেই, আমি আমার মার আত্মীয়, মানে মামার দিকে আত্মীয়, তারা ভীষণ টিকা টিপ্পনি কাটতো, বলতে দ্বিধা নেই ইন ফ্রন্ট অফ মিডিয়া। কেউ ডাকতো লেডিস, কেউ বলতো ছক্কা, এমনকি হিজড়ে শব্দটাও শুনেছি। আজকে বুঝতে পারি তারা কতটা মূর্খ। আজকে তারাই তাদের মেয়েকে, তাদের রিলেটিভকে নিয়ে এসে আমার কাছে এসে বলে, তুই তো অনেক বড় হয়েছিস, আমার মেয়েটাকে একটু শেখাবি। হ্যাঁ, তখন ওই হাসি অন্তর্যামী, এটা আমি তখন সহ্য করতাম। আমি কেন মাঠে ক্রিকেট খেলতে যাই না? আচ্ছা তুমি একটা কথা বলো তো, পুরুষ হয়ে জন্মানো মানে মাঠে ক্রিকেট খেলতে হবে, ফুটবল খেলতে হবে, সিগারেট খেতে হবে, মদ খেতে হবে, এটা কি পৌরুষত্বের সংজ্ঞা? আর চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, সন্তান হতে হবে, এবং পরিবারের ভার বহন করতে হবে, তারপর মরে যেতে হবে। ছোটবেলা থেকে আমি খুব ম্যাচিওর ছিলাম, নেগেটিভ পজিটিভ মানুষ বুঝতে পারতাম, কে আমার জন্য ভালো। তাই একমাত্র মায়ের আঁচলের নিচটাতে আমি থাকতাম। একমাত্র ওই একটা মানুষ যে আমায় সাপোর্ট করতো। কিন্তু তৎকালীন সময়ের জীবনযাত্রায়, যেহেতু তিনি একজন হাউস ওয়াইফ ছিলেন এবং তার হাতে টাকা ছিল না,
তাহলে তার ব্যক্তি স্বাধীনতাটা ছিল না, তাকেও অনেক ফেস করতে হয়েছে। কেন নীলুদি ওকে নাচ শেখান, বা আমার মায়ের বাপের বাড়ির গ্রুপের লোকজন, হ্যাঁ, আমার মামা মাসি, সাবজেক্ট পেলি না, আমার কাকা বলতো "এটা কি", বাবা বলতো ওগুলোকে বন্ধ করো। এমনকি আমার নিজের দিদিরা পর্যন্ত আমাকে হিংসা করতো, আমাদের তো নাচ শেখালে না, ওকে কেন, এটা ব্যাটা ছেলে। আমি সবার ছোট, শুনেছি ছোট খুব আদরের হয়। আমার জীবনটা খুব কষ্টের ছিল, কত রাত একা কেঁদেছি, কত রাত খেতে বসে এমন কোনো দিন হয়নি যেখানে আমি ডিনারের থালায় বা লাঞ্চের থালায় চোখের জল না ফেলে আমি খাইনি। কিন্তু চোখের জলটা মুছে মনটাকে শক্ত করে এগিয়ে গেছি। আমাকে বারবার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। আমি গান্ধী স্কুলের স্টুডেন্ট ছিলাম, 94-এ আমার পাস আউট। স্কুলেও যে আমি খুব একটা যে আমাকে খুব করতো সেটাও নয়। আজকে যেমন দেখি স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ডেকে আমাকে সম্বর্ধনা দেয়, স্কুলের বন্ধুরা বলে না না প্রাউড অফ হিম, সেখানেও কিন্তু আমি টিকা টিপ্পনি খেয়েছি, কারণ সেই সময়টায় নাচ করে আমি চুপ হয়ে থাকতাম। তো এইগুলো আমি পার করেছি। আমি সায়েন্স নিয়ে পড়তাম। পরবর্তীকালে আমাকে বাড়ি থেকে এরকম চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ও পড়াশোনায় বিগ জিরো হবে, সেটাও নয়। আমরা 3 ভাই বোন, সব থেকে ভালো রেজাল্ট এডুকেশনাল আমার ছিল, এবং সব থেকে হায়ার স্টাডি আমি করেছিলাম আমার 2 দিদির তুলনায়। আমি পরবর্তীকালে সায়েন্স থেকে চেঞ্জ করে সায়েন্সটা পড়তে হয়েছিল আমার পারিপার্শ্বিক চাপে। আচ্ছা, যে ছেলে মানেই সায়েন্স নিয়ে পড়তে হবে, কিন্তু সায়েন্সের বায়োলজি সাবজেক্টটা ছাড়া আমার আর কোনো সাবজেক্ট ভালো লাগতো না, সত্যি কথা বলতে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের প্রতি আমার কোনো মোহ ছিল না। ভালো লাগতো বাংলা সাহিত্য, ভালো লাগতো ইংরেজি সাহিত্য, ভালো লাগতো ইতিহাস, পদ্ধতি ভালো লাগতো বায়োলজি, যেন একটা অদ্ভুত মিক্সচার। তো তারপরে হায়ার সেকেন্ডারি করার পর যখন আমি নিজে চেঞ্জ করে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে জার্নালিজমে অনার্সে ভর্তি হই, এবং জার্নালিজম অনার্সে আমরা কিন্তু প্রথম ব্যাচ, মানে আমি অনেক কিছুরই প্রথম। আচ্ছা, আমি এই আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে যবে থেকে অনার্স চালু হয়েছে আমি কিন্তু সেই ব্যাচের প্রথম ছাত্র। আচ্ছা, জার্নালিজম অনার্স করে আমরা ওখান থেকে ডাইরেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে জার্নালিজম এমএতে চান্স পাই। আমাদের কোনো পরীক্ষা দিতে হয়নি, এবং তাপতি বসুর আন্ডারে মাস্টার্স কমপ্লিট করি জার্নালিজম। আচ্ছা, ছোটবেলায় নাচটা হয়তো তোমরা আমার আজকে ইন্টারভিউ নিয়েছো, আমি একা একা আয়নার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, এদের কবিতাগুলো বলতাম, আমার ভালো লাগতো। আজও আমার প্রচুর কবিতা মুখস্থ। আচ্ছা, আমি কিন্তু কোনোদিন শিখিনি। আমার এই ভয়েসের জন্য পিটিভিতে আমি নিউজ রিডারের চাকরি পাই। আচ্ছা, এবং আমি গিয়ে রামোজি ফিল্ম সিটিতে সেই চাকরিটাকে থ্রো আউট করে বেরিয়ে চলে আসি। এবং তৎকালীন সময় আমার মায়না কিছু কম ছিল না, প্রচুর। আজকে হয়তো আমি আরো অনেক বড় জার্নালিস্ট হতাম। তিনিও বাড়িতে অনেক সমস্যা তৈরি হলো। বাবা বলে দিল যে আগে তো মানে আমাকে আমার বাড়ি থেকে নর্মাল গ্র্যাজুয়েশনটুকু করিয়েছে, মাস্টার্স সব আমি, নাচের টাকায়। তখন আমার ছান্দিক আস্তে 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 বেড়ে উঠছে। ইতিমধ্যে আমি ছান্দিককে নিয়ে মুম্বাই, দিল্লি, তারপরে লখনৌ প্রোগ্রাম করা শুরু করেছি। স্টুডেন্ট বাড়ছে, আমার থিঙ্কিং অন্যরকম হচ্ছে। বাড়িতে তারা আমাকে স্কুল করতে দেয়নি। আচ্ছা, কখনো যুবক সংঘ ক্লাবের বেড়ার ঘরে, কখনো বা মাঠের মধ্যে, কখনো বা নপাড়া অ্যাথলেটিক ক্লাবের ছোট্ট পরিসরে, কখনো এই ক্লাবের দাদার হাত ধরে হাত জোর করে একটু দাও না গো আমাকে, কখনো ওই ক্লাবকে খুঁজে বেড়াচ্ছি। বাড়িতে আমার কোনো কিন্তু জায়গা হয়নি। ওর মধ্যে এই যুদ্ধ চলছে। চাকরি ছাড়ি, আর চাকরির চেষ্টা করি না। কোনোদিন এসএসসি পিএসসি রেল ব্যাংকের ফর্ম ভরিনি, ছিঁড়ে ফেলে দিয়েছি। জার্নালিজম অনার্স পাশ করার সময় তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। আমি চাইলেই আমার 5 সাবজেক্ট যেগুলো ছিল জার্নালিজম স্কুলে না থাকলেও, যে ইকোনমিক্স এবং ইংলিশ, আমি চাইলে এসএসসি পরীক্ষা দিলে আমি পেতাম, কারণ ফার্স্ট ব্যাচের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা সব চাকরি পেয়েছে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা বন্ধুও বসেছিল, আমি কিন্তু বসিনি। বিশ্বাস করো একবারও না যে বসে অকৃতকার্য হয়ে যারা বলে না
ভালো না, আঙুর ফল টক, তা কিন্তু আমি বসিয়ে নিই, বিকজ ওটা আমার না। আমার বাড়ি থেকে বলেছে 4 বছর যাওয়ার পর বলছে এখন তো এসএসসি পরীক্ষাটা দিয়ে আমি বসবো না। আমি আবার চলে গেলাম রবীন্দ্র ভারতীতে, ইন্টারভিউ দিলাম, মাস্টার্স করলাম ডান্সে। মাস্টার্স করেই আমি ডাক পেলাম সিঙ্গাপুরে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডান্স ইনস্ট্রাক্টর। আচ্ছা। তখনও কিন্তু আজকের এই মোবাইল, ইন্টারনেট, ইউটিউবের যুগ নয়। আমি সালটা কিন্তু 2007-8 সালের কথা বলছি। ভেবে দেখো, তখনও অ্যান্ড্রয়েড ফোন আসেনি, তখনও ইন্টারনেট আসেনি, এমনকি ফেসবুক পর্যন্ত নয়। সেই যুগে দাঁড়িয়ে আমার চিন্তা ভাবনা এতটাই আপডেটেড ছিল, ওয়েবসাইটও তখন খুব পরিচিত নয়। ক্যালকাটা ইয়েলো পেজে আমি একটা ওয়েব পেজ বানিয়ে রেখেছিলাম 2006 সালে। ভেবে দেখো কতটা ঈশ্বর আমাকে ওই মানসিকতা দিয়ে রেখেছিল। এবং ওই 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 ওয়েব পেজ দেখে আমার কাছে ইনফরমেশন গুলো আসে। আজও তোমরা দেখবে ক্যালকাটা ইয়েলো পেজের ওখানে আমার আছে একটা স্ট্যাটিক পেজ আমি বানিয়ে রেখেছিলাম। আমার কেন যদি মনে হচ্ছিল, আমি তো কমিউনিকেশনের ছেলে, কিন্তু পড়াশোনাটা কিন্তু যেটাই আমি করেছি খুব মন দিয়ে করেছি। তো কমিউনিকেশন বাড়াতে হবে। তখন আমি খুঁজতাম কিভাবে কমিউনিকেশন বাড়ানো যায়। হ্যাঁ, বাই লিফলেট, বাই হোর্ডিং, আর খুঁজে বেড়াচ্ছিলাম ওইভাবে। আজও স্ট্যাটিক পেজটা আছে। আচ্ছা। তো আমি সিঙ্গাপুরে যখন চাকরি পেলাম, সাধারণত দেখো আজ থেকে প্রায় 14-15 বছর আগে চাকরি, তখন আমাকে ভারতীয় টাকায় 1 লক্ষ টাকা, আমার $2,500, আচ্ছা, উইথ ফ্রি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, সিঙ্গাপুরের মতো জায়গায়। অর্চার্ড, সবাই জানে অর্চার্ড যে সব থেকে পশ জায়গা। আমাদের কলকাতায় যেমন পার্ক স্ট্রিট, তেমন অর্চার্ড হচ্ছে ওখানকার কিন্তু খুব পশ। সেই জায়গাটা দাঁড়িয়ে রিয়েল যোগা প্রাইভেট লিমিটেড সমস্ত যোগা থেরাপিস্টদের ইন্ডিয়া থেকে নিয়েছিল, কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, কলকাতা থেকে। একমাত্র ডান্স ইনস্ট্রাক্টর ছিলাম আমি। ভেবে দেখো, এই মফস্বল থেকে দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আমি চান্স পেয়েছিলাম। আমি সেটাও যখন আমার পরিবারকে দেখিয়েছিলাম, আমাকে সবাই হেও করেছিল। তা ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কৃতদাস করে রাখবে। ওর কি আছে ওর, আমাকে কেউ সাপোর্ট করেনি। এবং যেদিনকে আমি যাই 2010 সালের 2 আগস্ট আমার ফ্লাইট ছিল। আচ্ছা। 3 আগস্ট আমার জন্মদিন। আচ্ছা। আমার তৎকালীন সময় ছাত্রী ওরা আবার লাগেজ গুছিয়ে দিচ্ছিল, কান্নাকাটি করছিল। সেই সময় কোনো ফুলে মালায়, কোনো আত্মীয় স্বজনের কোনো ভালোবাসায় কিন্তু আমি যাইনি। মাথা নিচু করে শুধু মা সেদিন চোখের জল ফেলে বলেছিল, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা, আসিস না আর এখানে। বাবাও কেঁদেছিল, হয়তো বাবা কেঁদেছিল ছেলে আমার একটা চলে গেল সেই জন্য, কিন্তু মা একটা কথা বলেছিল, আর আসিস না এখানে, চলে যা। কারণ মা দেখেছিল তার ছেলেকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এই সমাজ। 3 আগস্ট আমার জীবনের একটা সব থেকে টার্নিং পয়েন্ট। আমার সিঙ্গাপুরে বসে আমার বার্থডে হয়। আচ্ছা। সত্যি কথা বলতে তখন তো ইন্টারনেটের যুগ নয়, তাই ছবিগুলো তুলে রাখতে পারিনি। এত বড় একটা কেক কাটা হয়েছিল। আচ্ছা। আমাকে ওয়েলকাম করা হয়েছিল, আমাকে তখন ওখানে ডাকা হতো মাস্টার প্রাসুন। মফস্বলে আজও পর্যন্ত কেউ এই রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি, অন্তত বারাসাতের বুকে। ইচ্ছে থাকলে সব হয়। ওই 2010 সালের 3 আগস্ট আমার জন্মদিনের দিন কেক কাটা হয় এবং ইন্ট্রোডিউস করা হয় আমার সমস্ত কালিগসদের সাথে, ডিপার্টমেন্টের সাথে। এবং 4 আগস্টে কিন্তু আমি ওখানে জয়েন করি অ্যাজ এ ডান্স ইনস্ট্রাক্টর। এবং আমার তখন ছান্দিককে দিয়ে যাই আমার তৎকালীন ছাত্রীর হাতে, লক্ষ্মী রানী দাস। ভেবে দেখো, আজ থেকে 15 বছর আগে যদি আমাকে স্যালারি দেয় এবং কদিনের মধ্যেই আমার মোটিভেশন পাওয়ারে তারা আমাকে দ্বিগুণ স্যালারি দিতে রাজি হয়। ঠিক 7 মাস পরে আমি রিয়েলাইজ করি যে আমি তো এগুলো করতে আর জন্মাইনি। যেখানে ইউরোপিয়ান আসছে, চাইনিজ আসছে, ইন্দোনেশিয়ান আসছে, সিঙ্গাপুরিয়ান আসছে, তাদেরকে বেসিক কতগুলো জিনিস শেখাচ্ছি, আমি আর্ন করছি। আমার পায়ে একটা সোনার শিকল দিয়ে বাঁধা, আমার সামনে অনেক ভালো ভালো খাবার, আমি তো বিক্রি। আমাকে তাহলে কে মনে রাখবে? হয়তো অর্চার্ডে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেক বড় হবে, তা আমি কি দিয়ে গেলাম? আমার ভারতবর্ষ ছেড়ে কেন আমি এখানে? ভাবো,
যে সিঙ্গাপুরে আমি যখন অনারের কাছে গিয়ে বললাম যে আই ওয়ান্ট টু গো ব্যাক, তা আমাকে পাগল আখ্যা দিল, কিন্তু আমি তো নাছোড়। যাই হোক, 3 মাসের মাথায় আমার 2 বছরের কন্ট্রাক্ট ছিল। 2 বছরের পরে কন্ট্রাক্ট পরে ওখানে কন্ট্রাক্ট আবার রিনিউ হয়, আমি কন্ট্রাক্ট ব্রেক করলাম, আমাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হলো। শুধু তাই নয়, কোনোদিন আর সিঙ্গাপুরে চাকরি করব না এটা কিন্তু হয়ে রইল। কারণ আমি ওই 6 মাসের মধ্যেই যেটাকে বলে ওয়ার্ক পাস, সেটা না, আমি পেয়েছিলাম এমপ্লয়মেন্ট পাস। আচ্ছা। মানে যারা বিলো গ্রেডের চাকরি করতে যায় তাদের ওয়ার্ক পাস দেয়, আমি পেয়েছিলাম এমপ্লয়মেন্ট। যেহেতু আমার মাস্টার্স করা ছিল দুটো, সেইটাকে আমি বেআইন মানে অনৈতিক কাজ করার জন্য আমি কিন্তু সিঙ্গাপুরে কোনোদিন কোনো সার্ভিস পাবো না এটা জেনে সাইন করে আমি ফিরে এলাম কলকাতা। ভাবতে পারো এই নাচের জন্য। ফিরে এসে আবার আমি ভাবো কতটা আয় থেকে কতটা কোন জায়গায় পৌঁছানো। তখনও কিন্তু আমার যে খুব ফার্নিশড ঘর তা কিন্তু নেই, তখনও কিন্তু ক্লাবে গিয়ে আবার শুরু করলাম যুদ্ধ। সেখান থেকে আমি ভাবলাম এবার থেকে বিদেশে ডাক পেলে আমি শুধু শেখাতে যাব কয়েকদিনের জন্য, মেবি সেটা ওয়ার্কশপ হতে পারে, মেবি সেটা হতে পারে। এবং তারপরে এক এক করে আমি ঢাকাতে গেলাম ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির আমন্ত্রণে, আমার ছাত্রীদের নিয়ে সেখানে প্রেজেন্ট করলাম ঢাকাতে শিল্পকলা একাডেমি। তারপরে পরপর অনেকবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন হিল্লি, রাজশাহী, খুলনাতে যেতে লাগলাম, এবং বাংলাদেশেও আমার একটা পপুলারিটি তৈরি হয়ে গেল। তো এগুলো আমার ভালো লাগা। বহুবার বাইরে গিয়েছি, তারপর থেকে তো ধারাবাহিকভাবে এখন এইভাবে চলছে। আচ্ছা। প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়, স্ট্রাগল লাইফের শেষ নেই। আচ্ছা গুরুজি, আপনি তো বললেন 16 বছর বয়সে আপনার ড্যান্স একাডেমি ওপেন করেছিলেন। তো আজকালকার দিনে যদি দেখি একটা 16 বছরের বাচ্চা মেয়ে বা ছেলে তারা খেলাধুলো করে বেড়াচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 16 বছর বয়সে কিভাবে সম্ভব হলো জিনিসটা? ওই যে বললাম, একটা পাওয়ার ঈশ্বর দিয়েছিলেন জন্মের পর থেকে। যবে আমি বুঝে গেছিলাম আমার 12-13 বছর বয়সী যে আমি যেটা পছন্দ করি মানুষ সেটা পছন্দ করে না, আর আমার পছন্দটাকে আমি প্রায়োরিটি দেব, আর আমার পছন্দটাকে নিয়েই আমি বড় হব। তাই আমার কাছে তখন খেলাধুলা, আর আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না ভাই, আমরা মাঠে ঘাটে খেলতাম বা ঘুরে বেড়াতাম বা পার্কে যাওয়া, এতটুকু। আমাদের সময় তখন ওই DD1 DD2 দুটো চ্যানেল, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বুঝতে পেরেছো? আমাদের কাছে খুব এন্টারটেন বলতে ওই রামায়ণ, রামানন্দ সাগরের ওই মহাভারত, কিংবা কি বলবো চিত্রমালা, চিত্রহার, এর থেকে বেশি কিছু না। কিন্তু সেগুলোকেও আমার ভালো লাগতো না। আমার কখনো মনে হয় না, আমার মনে হয়েছে এগোতে হবে, প্রত্যেকটা দিন যেন কমে আসছে। আমার ভিতরে এরকম একটা অ্যাংজাইটি কাজ করতো। আচ্ছা গুরুজি, প্রত্যেকটা মানুষ যে সংগ্রাম করে সেটা একার পক্ষে করা সম্ভব না, তার পেছনে একজন সেনাপতি থাকে। আপনার জীবনে সেই সেনাপতিটা কে? হয়তো সবাই বলবে যে উনি বাড়িয়ে বলছেন, সবার জীবনে যা হয়েছে আমার জীবনে ছিল না। আমার জীবনে না কেউ ছিল না পেছনে, আজও নেই, ঈশ্বর আছেন। কারণ যদি দেখো সত্যি কেউ থাকতো, যেমন আজকে নেই বলেই আমি আমার স্টুডেন্টদের পেছনে গিয়ে দাঁড়াই, যে আরেঙ্গাট্রামটা হয়েছে, আমি যদি ওই মেয়েটির পেছনে না থাকতাম ও কিন্তু আরেঙ্গাট্রাম করতে পারতো না, ও এতটাই গরিব ঘরের মেয়ে। বা ওই ছেলেটিকে যে স্কলারশিপ পেয়েছে হতো না। আমার জীবনে কেউ ছিল না, আমি নিজেকে নিজে মোটিভেট করতাম। কারণ আমার ওই যে বললাম 5, 6, 7, 8 আমার মা ছিলেন। তারপর সেই শিক্ষাটাই তো শেষ নয়। আমি প্রতি মুহূর্তে যখন চেন্নাই গেছি, কলকাতায় গেছি বা যা কিছু করেছি, আমি নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মোটিভেট করতাম। ভুল করতাম, মানে এত ভুল, ভুলের পর ভুল। একটা সময় হয়েছিল আমার কয়েক হাজার টাকা দেনা হয়ে গিয়েছিল, সেখান থেকে মানে ভুল ডিসিশন নেওয়ার জন্য এটা অর্গানাইজ করে ফেললাম। আমার এইসব প্রোগ্রাম, ফেস্টিভ্যাল ছোট থেকে একটা অর্গানাইজ করার একটা ভীষণ ভাবে ব্যাপার করে ফেললাম, কোনো ডোনেশনের কথা না বলে। আমার পিছনে কিন্তু কেউ দাঁড়ায়নি, এবং আজও আমি কারোর ভরসাতে নেই। আমি একাই করি, একাই দাঁড়াই। আর যাদের আপনারা আমার চারিপাশে দেখতে পারেন, সেটা সব সফল মানুষের পাশে আপনি দেখতে পাবেন। যখন তুমি সফল,
তখন সবাই থাকবে। একটা কথা একজন বলেছিলেন, যখন তুমি হাসবে জগৎ তখন জগৎ হাসবে, যখন তুমি কাঁদবে তখন একাই কাঁদবে। আমার পেছনে কেউ ছিল না, নেই, আগামী দিনেও আর চাই না। আমার সঙ্গে আমার বাবা মার আশীর্বাদ আর ঈশ্বর থাকুন, তাহলেই যথেষ্ট। আচ্ছা গুরুজি, আপনার কি কখনো মনে হয়েছে যে ড্যান্স একাডেমিটা আপনি ওপেন করেছেন, এটা ওপেন করে খুব ভুল করেছেন? একেবারেই না, একেবারেই নয়। এই একাডেমি আমাকে বড় করেছে, এই একাডেমি আমাকে নাচ শিখিয়েছে। এই একাডেমিটা তো প্রথমে একাডেমি ছিল না, এটা প্রথমে সেন্টার ছিল। আচ্ছা আচ্ছা ছান্দিক ডান্স সেন্টার। আচ্ছা সেন্টার থেকে কিভাবে প্রথমে নাম ছিল ছান্দিক ক্রিয়েটিভ ডান্স সেন্টার, আচ্ছা তারপরে হলো ছান্দিক ডান্স সেন্টার। তারপর যখন বিগত 12 বছর আগে বললাম না না না, এটা একাডেমি, এখান থেকে লোকে ডিপ্লোমা করছে, এখান থেকে লোকে এত কিছু করছে, এটা এত ছোট অর্থে হতে পারে না, তখন এটা একাডেমি। এই একাডেমির জন্যই আজকে আমি সার্ভাইভ করছি, কখনো কিচ্ছু ভুল করিনি। আচ্ছা গুরুজি, আজ সবাই ছান্দিক ডান্স একাডেমিকে তার সফলতার জন্যই চেনে। তো ছান্দিক ডান্স একাডেমির পেছনে যে স্ট্রাগল, যে চ্যালেঞ্জেস ছিল, আপনি যদি সেটা একটু তুলে ধরতেন। চ্যালেঞ্জ তো বললাম তো জীবনের প্রথম থেকেই ছিল। আর ছান্দিক যখন আমি প্রতিষ্ঠিত করি তখন আমার 16 বছর, বুঝতে পারছি এটা ইম্যাচিওর ছিল। তখন যে আমি খুব জ্ঞানী ছিলাম তাও না, এটা বলতে দ্বিধা নেই, কিন্তু আমার যে সাহস ছিল সেই সাহসটা কিন্তু অনেক জ্ঞানী মানুষরা আজও দেখাতে পারে না। দেখো তুমি খুব জ্ঞানী, কিন্তু তোমার মধ্যে সেই কনফিডেন্স নেই আমি কি এটা পারবো করতে। আমি হয়তো তখন বিরাট কোনো জ্ঞানী ছিলাম না, কারণ কত বছরের শিক্ষাকে পাথেয় করি, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল, যে কনফিডেন্সটা আমি আমার ছেলে মেয়েদের মধ্যে দেই, সেটা ছিল যে কিভাবে করতে হবে। শুরুতেই আমি কোয়ার্টারে আমার প্রথম নাচের স্কুল রেলওয়ে কোয়ার্টার 92/C বনমালীপুর রেল কোয়ার্টার। তারপরে রেল কোয়ার্টারের সমস্যা হলো, ওখানে ছাদে ধবধব আওয়াজ হয়, আমার পরিবার থেকেও দিল না। আমি রেল কোয়ার্টারে ছাদে করাতাম, ঘরেও না। আচ্ছা এই ছাদটুকু আমাকে দেওয়া হয়েছিল। তারপরে বৃষ্টি বাদলের দিনে ক্লাস বন্ধ থাকতো, কি করব। তারপরে যুবক সংঘের বেড়ার ঘরে 200 টাকা ভাড়া, সেখানেও সমস্যা, কারণ ওখানে একটা কালচারাল ইউনিট ছিল। বেশি দেরি হলে সেখানে যাত্রার যারা রিহার্সাল তারা চলে আসতো, সেখানে চললো। তারপরে গেলাম নপাড়া অ্যাথলেটিক, সেখানেও নানা রকম সমস্যা। প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা সংগঠনের কাছে আমাকে হাত জোর করতে হয়েছে, এবং এমনও দিন গেছে ভাই আমি মাঠেও নাচ শিখিয়েছি। আচ্ছা গুরুজি, আপনার ডান্স একাডেমি শুরুতে কতজন স্টুডেন্ট ছিল? 5 জন। আর এখন? 30 টাকা মায়না। 30 টাকা মাইনে পেয়েছেন। আর এখন হবে 17। কিন্তু আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না ভাই। আমার যদি 30 জনও থাকে, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, কারণ আমি যদি সংখ্যাটা বিচার করি তাহলে তো ব্যবসার কথা হয়ে গেল। একদম। ব্যবসা প্রসূন বন্দ্যোপাধ্যায় করে না। আচ্ছা, আপনার কাছ থেকে কি কোনো স্টুডেন্ট কোনো পুরস্কার পেয়েছে? প্রচুর। বারাসাতে তো আমি অনেক কিছুর স্রষ্টা, যদি একটু আমাদের দর্শকদের বলতেন। একদম একদম একদম। দেখো, যদি অ্যাচিভমেন্টের কথা বলি, সর্বপ্রথম বারাসাতের মেয়ে, যদিও সেটা নয়, সে বাগবাজারের মেয়ে, তাকে নিয়ে আমি প্রথম টিচার এবং স্টুডেন্ট এই একটা কম্পিটিশনে, মানে বুগি বুগিতে, তখন বুগি বুগি কিন্তু বিরাট, এই রিয়েলিটি শো আজকে তো সবাই তোমাদের ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স, তখন বুগি বুগি ছোটবেলায়, আচ্ছা, আর ইন্টারন্যাশনাল চ্যানেল, সেইখানে কিন্তু আমার ওই ছাত্রী উইনার হয়েছিল, এবং আমি ছিলাম তার নেপথ্যে। তার সাথে আমি একটা রাউন্ড করেও ছিলাম, কোরিওগ্রাফিগুলো আমি করতাম, এবং আমাকে তখন ওখান থেকে বলা হয়েছিল যে আপ ইহা পর রহে যাইয়ে, জাভেদ নাভেদ রবি, এবং আমার মনে আছে যে ফাইনালে রেখাজি ছিলেন। আচ্ছা, সেই সবকটা ফুটেজ আমার কাছে নেই। আমি বললাম না যে তখন তো ওরকম ব্যাপারটা ছিল না, তো এই একটা। তারপরে যেটা এইগুলো কমার্শিয়াল ব্যাপারটা আমি বুঝতে পারি যে আমার কমার্শিয়াল জিনিসটা ভালো লাগে না, আমি সবসময় ধ্রুপদী নিয়ে এগোতে চাইছি, এবং এই ধ্রুপদীর সন্ধানে বারংবার আমি এগিয়ে চলছি। আমার যেটা সব থেকে জীবনে আমার ভালো লাগা, এবং সেটা হচ্ছে বারাসাতের প্রথম মহিলা ন্যাশনাল স্কলার আমার হাত থেকে। আচ্ছা, বারাসাতের কোনো নাচের স্কুল মানে এটা বলতে পারবে না এখনো পর্যন্ত যে বারাসাতের প্রথম মহিলা ন্যাশনাল স্কলার লক্ষ্মী রানী দাস আমার হাত থেকে। এবং তখন আমার বয়স 28 আর আমার ছাত্রীর বয়স 24, সে কিন্তু ন্যাশনাল স্কলার হয়।
এবং তারপরে একে একে 12-14 জন জুনিয়র সিনিয়র এবং এই লাস্ট 2023 পর্যন্ত শুভদীপ ঘোষকে দিয়ে আমার কিন্তু অ্যাচিভমেন্ট চলতেই থাকে এবং ন্যাশনাল স্তরে। আর রাজ্য ভুরি ভুরি রাজ্য সঙ্গীত একাডেমি পুরস্কার, ভুরো ভুরি ডুবার্লান। আমার বর্তমান ছাত্রী, সে এবছর 2023 আমাদের অ্যাচিভমেন্টগুলো দেখো। 2023 শুভদীপ পেল ন্যাশনাল স্কলারশিপ। আমার ছাত্রী সুমনা, সে রাজ্য সঙ্গীত একাডেমিতে ভরতনাট্যমে ফার্স্ট হলো, ডোহরলেনে ফার্স্ট হলো এবং তাকে উদয়শঙ্কর ফেস্টিভ্যালে নাচতে দেওয়া হলো। এই অ্যাচিভমেন্টগুলো, অর্থাৎ আমি পারফর্মারের থেকেও একজন গুরু হতে চেয়েছি। কেন জানো তো, পারফর্মার ঠিক আছে, খুব ভালো পারফরমেন্স করলাম, একটা টাইমে থাকলাম না, কিন্তু আমি যদি মেকার হই তাহলে আমি অনেক পারফর্মার তৈরি করতে পারবো। একদম সান্দিক তো একজনটা, যদি আমি ওই যে প্রথম মেয়েটি স্কলারশিপ পেয়েছিল, আমি যদি সেখানে থেমে থাকতাম তাহলে তো আমার হলো না। তারপরে একে 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 অনেক নাম। একজন সাঁওতাল মেয়ে আমার অ্যাচিভমেন্ট, তার নাম কুমারিতা ওরাও, বাবার নাম পুরাণ ওরাও। সে, তার বাবা বাগঝুরির কাজ করতো, খুব প্রত্যন্ত গরিব ঘরের, আমাকে ফিস দিতে পারেনি, তাকে শিখিয়ে আমি ন্যাশনালে নিয়ে গেছি। সে ন্যাশনাল স্কলার, সে ডোভারল্যান্ড পুরস্কার পেয়েছে। এইগুলো হচ্ছে আমার সন্তানের অ্যাচিভমেন্টে আমি সব থেকে বেশি খুশি হই। ছান্দিক এখান থেকে আলাদা। আচ্ছা গুরুজি, আপনি বললেন আপনার এখন বর্তমানে 300 স্টুডেন্ট, তো এত স্টুডেন্ট ম্যানেজ করেন কি করে? তুমি জানো, আমি কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, কোনো বিয়ে, কোনো পার্টি কিচ্ছুতে যাই না। সকাল থেকে রাত অবধি আমার একটাই, আমার পুজো, আমার এই নাচের ঘর। রাত 11টার সময় তুমি আমাকে এখানে পাবে, 10টাতেও পাবে, সকালবেলাও পাবে। আমার বৃদ্ধ বাবা মা, তাদের সেবা করি। আমার একটা পুজোর ঘর, যেখানে আমার স্বয়ং শিব নটরাজ আছেন, জগন্নাথ দেব আছেন, তাদের সাধনা করি। পথের অবলা, মানে এই যে কুকুরগুলো যারা খেতে পায় না, তাদেরকে সেবা দিই। মাঝে মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ি, যাদের সহায় সম্বলীন মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর আমার নাচের ক্লাস। আমার জীবনে ছেড়ে অন্য তুমি কোনো জায়গায় আমায় দেখতে পাবে না, এমন এই হচ্ছে কি ব্যাপারটা। আর অনেকে আছে স্টুডেন্টদের দিয়ে ক্লাস করায় বা বাইরে থেকে টিচার আনে, একটা বিজনেস। আমি কিন্তু সেটা করি না। আমার কলকাতায় যে ব্রাঞ্চ, সেটা আমি আমার ছাত্রী সুমনাকে দিয়েছি, সে ওখানে ক্লাস করায়। তার জীবনটা এক সময় জানতে পারলে বুঝতে পারবেন, কারণ তাকে আমি সাপোর্ট দিয়েছি, না হলে সে ডান্সার হতে পারতো না। এরকম বহু 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 ছেলে মেয়ে আছে যাদেরকে আমি মানে সাপোর্ট না করলে তারা ডান্সার হতে পারতো না। আর বাদবাকি যেটা আছে সেটা আমি বাড়িতে এবং অন্যান্য জায়গায় এভাবে করে আমি চালিয়ে যাই। আমার ছাত্রী সুমনা আমার সঙ্গে থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ব্যাস, আর কাউকে নয়। আচ্ছা, তো তাহলে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমার প্রত্যেকটা দিনই টার্নিং পয়েন্ট। কিভাবে বলো তো টার্নিং পয়েন্ট বলি? প্রত্যেকটা সময় আমার চ্যালেঞ্জ। যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, আপনার মনে হয়তো বলতে ভালো লাগে না, 1 বছর আমি বাড়ির বাইরে ছিলাম, আমাকে বের করে দেওয়া হয়েছিল নাচটার জন্য। আমার একটা কুকুর আছে প্রিন্স, খুব বেশি দিন আগেকার ঘটনা, ওর এখন বয়স 10 বছর, যখন খুব ছোট, 10 বছর আগে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি এই বাড়িটার মধ্যেই নাচের ক্লাস আমি করবই। তখন সফল। এত আমার, বিশেষত আমার দিদিরা আমাকে বাড়ি থেকে বের করবার জন্য নানা রকম প্ল্যান প্রোগ্রাম করেছিল, বাবা মাকে নানাভাবে প্রভোগ করেছিল, প্রেশার ক্রিয়েট করেছিল। সেই সময় আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, কুকুরটাকে নিয়ে আমি একটা ভাড়া বাড়ির নিচে শুয়ে থাকতাম। হারিনি আমি। এই বাড়িটাকেই আবার রিমডেলিং করে এখানে একটা ডান্স ফ্লোর বানিয়ে, বেশি দিন নয়, এটা কোভিডের পরপরই। আচ্ছা, বেশি দিন নয় কিন্তু, 4-5 বছর। হ্যাঁ, তার আগে অব্দিও প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্লাবেই শিখিয়েছে। আচ্ছা, শোনো, বড় হতে গেলে ফার্নিশড ঘর, এসি, ভালো লাইট এসবের প্রয়োজন নেই। দরকার তোমার জ্ঞান, তোমার সাধনা, তোমার ডেডিকেশন এবং তোমার লক্ষ্যে তোমার স্থির থাকতে হবে। মুচড়ে পড়লে চলবে না। যতই বাধা সামনে আসবে, জানবে পথ সুগম হবে। তলছিন্ন বিনার লিরিক্সে আছে, তলছিন্ন বিনা বাঁধো নতুন তারে। যতই বাধা সামনে আসবে, জানবে পথ সুগম হবে, এটা আমি মনে করছি।
আমরাও সেটাই মনে করি, আপনার যে চ্যালেঞ্জেস লাইফ সেটা দেখে আমাদের যে দর্শকরা এই ভিডিওটি দেখবে তারা নিশ্চয়ই একদম উপকৃত তোমরা যে কাজই করো না কেন, তোমাদের উদ্দেশ্য একটাই বলি, তোমরা সেই পার্টিকুলার কাজটাকে নিয়ে পড়ে থাকবে, ছাড়বে না, হাল ছাড়বে না। তুমি ভালো গান গাইতে পারো, তোমার যদি মনে হয়, হ্যাঁ, তবে তোমাকে ত্যাগ করতে জানতে হবে। তুমি যদি ভাবো যে না না আমি ওই পরীক্ষাটা দিয়ে দিই, সাইডে রাখবো, আমাকে কি কম বলেনি আমার বাড়ি থেকে, চাকরিটা কর। দেখো আমার বাবা রেলে চাকরি করতেন, আমি তখন, বাবা যে টাইমটায় রিটায়ার করেছেন তার 5 বছর আগে বাবা চেয়েছিলেন গোল্ডেন হ্যান্ডশেক করে আমাকে চাকরিটা দিয়ে যাবেন, তখন দেওয়া যেত। আজ থেকে আমার বাবা 23 বছর আগে রিটায়ার করেছেন, তার 5 বছর আগে তখন গোল্ডেন হ্যান্ডশেক করে পরিবারের কাউকে, অর্থাৎ লামসাম টাকাটা পেতো না। না না, তাহলে আমি এটা পেতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আমি টিভির চাকরি ছেড়েছি, আমি বিদেশের চাকরি ছেড়েছি। ত্যাগ করতে হবে, যে ওটাই ঈশ্বর বা ইউনিভার্স দেখে তুমি কতটা লোভী। আমি যদি ভাবতাম তুই ভাবতাম যে না এখানে টিউশনির টাকা বনাম চেন্নাই এই সিঙ্গাপুরের টাকা কতটা রেশিও, যেটা এখনকার সবাই ভাবে। বা অনেকে নাচের স্কুলে ভর্তি হয়, আমি কিছু করবো ভেবে নাচই শুরু করিনি, আমি কিছু জানতামই না। আমি যখন নাচটা শুরু করছি, নাচটাকে ভালোবেসে নেচেছি, বেদম নেচেছি। যখন যে গুরু পেয়েছি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি। থোড়ি আমি জানতাম যে আমি কি অ্যাওয়ার্ড পাবো, আমি বিদেশে যাব। কিন্তু এই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করো না, এটা করবো তো তাহলে এটা পাবো, তো কিচ্ছু হবে না। শুধু তুমি কাজ একদম করে যাও, আর যত বাধা আসবে হাসি মুখে সেটা ওভারকাম করবে। ডিপ্রেশন আসতে দেওয়া যাবে না। সমস্ত কাজে সফলতা আসতে বাধ্য। কেউ যদি ভাবে যে আমি কম্পিটিটিভ পরীক্ষা দিবি, চাকরিটাই পাবো, শুধু ওদিকেই মন দাও, তুমি পাবেই চাকরি। 1 বার 2 বার 3 বার কে বলেছে চাকরি নেই? অবশ্যই আছে। যারা চাকরি ওরিয়েন্টেড ক্যারিয়ার করতে চাইছে তারা ওদিকেই মনোনিবেশ করো, সব বন্ধু বান্ধব সব বন্ধ করে। হ্যাঁ, তারপরে যখন একটা সাকসেস হবে তখন তুমি ওগুলো করো। ঠিক আছে, চলে আসবে। একদম। কেউ যদি ভাবো যে না আমি একজন মানে বড় সঙ্গীত শিল্পী হচ্ছে, তাহলে সমস্ত কিছু ত্যাগ করে তুমি শুধু গুরুর কাছে রেওয়াজ করে যাও। নৃত্য শিল্পের ক্ষেত্রেও তাই, যে অঙ্কন তুমি তার মধ্যে ডুবে যাও, তুমি ভাববে না কি জামা পরে আছো, কি ব্র্যান্ড, ভাবলে চলবে না। কারণ ওই ব্র্যান্ডে পড়ার সময় তোমার আছে, কারণ জীবনের প্রথমটা যেভাবে তুমি করবে, জীবনের পরবর্তীটা কিন্তু সেই ফলটা তুমি পাবে। একদম। তাই প্রথমটা যদি তুমি এরকম ল্যাভিশলি লাইফ লিড করো আর ভাবো, বিছানায় শুয়ে শুধু ভাবো আর এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে শুধু ভেবে যাও টিকটক করে বড় হব, তাহলে হবে না। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, কোনোদিন ছিল না, আজও কিন্তু নেই। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, এটাই হচ্ছে ব্যাপার। এই মোবাইলের দুনিয়া আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এটাকে আমি বলি একটা রাহু, সত্যি রাহু। এই অ্যাডিকশন থেকে তোমরা বেরিয়ে আসো। এটার যেমন ভালো দিক আছে, তার 3 গুণ খারাপ দিক থেকে বেরিয়ে আসো। থাকো অবশ্যই, আমরা কি আপডেট হব না? নিশ্চয়ই আপডেট হবে, আপডেট তো প্রয়োজন। আমি নিজেও আপডেট, আমি কি সেই, কিন্তু তার মানে নিজের ট্র্যাডিশনটাকে ভুললে চলবে না, নিজের কাজটাকে ভুললে চলবে না। পড়াশোনার টাইমটাতে পড়াশোনাটাকেই আমাকে করতে হবে। আমি যখন পড়াশোনাটা করেছি তখন পড়াশোনা করতে বসে কিন্তু পড়াশোনাটা করেছি, এবং ওটা ওই এখন যেমন নাম্বার পাওয়ার জন্য নয়, কিন্তু শেখার জন্য। তুমি এখনো আমাকে মাধ্যমিকের কোর্সে থাকা কিছু জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারবো। আমাদের পড়াশোনাটা এতটাই ভালোবেসেছিল। এখনকার ছেলে মেয়েদের যারা ক্লাস 9-এ পড়ছে তাকে 6 জিনিস জিজ্ঞেস করলে সে বলতে পারে না। রবীন্দ্রনাথ, নজরুল বা কারোর কথা জিজ্ঞেস করলে বলে আমাদের সিলেবাসে তো নেই। কি অদ্ভুত উত্তর এই জেনারেশনদের। কিন্তু যে জেনারেশনেই বলো না কেন, যদি যতই বলো আমি ব্যাকডেটেড বা না, সমস্ত জেনারেশনের ক্ষেত্রে একটা কথা, যে সাবজেক্ট বা যে কাজ, যে ব্যবসা হোক, চাকরি হোক, তোমাকে তোমার 200% দিতেই হবে। তুমি যদি ইউটিউবার হতে চাও, সেক্ষেত্রে সবসময় তোমাকে সেটা নিয়েই পড়ে থাকতে হবে। তোমাকে সার্চ করতে হবে এক্সক্লুসিভ জিনিস তুমি কি করে, সেটা তোমার ক্রিয়েটিভ মাইন্ডের কাজ রাখতে হবে। তোমাকে সব বন্ধ করে সেখানেই ছুটতে হবে কোথায় ভালো ফুটেজ পাওয়া যায়, কিন্তু সেদিকেই মন দিতে হবে, তবে তুমি একজন বড় ইউটিউবার হতে পারবে। না ও তো ভালো ইউটিউবার, তাহলে আমি তো করে ফেলি, এই পড়ার ফাঁকে ফাঁকে একটা ইউটিউব ছেড়ে দিই। না, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। এটা হচ্ছে বিষয়। সবার উদ্দেশ্যে নিজস্ব আর নিজের মধ্যে কনফিডেন্স লাইক আয়রন ডিটারমিনেশন। কারণ আমরা যারা সেলফ এমপ্লয়েড বা আমরা যারা স্বাধীন, তাদের কিন্তু প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয়, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। তাই নিজেকে যারা প্রত্যেক দিন প্রমাণ করে
তারা কাজ কিন্তু অনেক কঠিন কাজ। যারা একটা সিকিউর লাইফ লিড করে একটা চাকরি পেয়ে গেলাম, পেনশন পাবো, থাকবো, আর ওই লাইফে কোনো মজা নেই। এই লাইফে মজা আছে, কখনো জোয়ার কখনো ভাটা, তাই তো? একদম। তাহলে তো বর্তমানে 2025 চলছে, এই 25-এ আপনার কি প্ল্যানিং আছে? প্ল্যানিং শুরু হয়ে গেছে। এই তো অ্যারেঙ্গাট্রম করলাম, নতুন একটা জিনিস সোসাইটিকে দিলাম, মানে এই সোসাইটির কাছে নতুন দিলাম। সামনে আমার জুনিয়র ব্যাচ যারা উঠছে তাদের নিয়ে অনেক ভাবনা চিন্তা আছে, আরো অনেক 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 প্ল্যান আছে। ঠিক আছে, আমাদের ইউটিউবে টিউটোরিয়াল করা হচ্ছে। এই যে সমস্ত প্রত্যন্ত জায়গায় ছেলেমেয়েরা আমার কাছে শিখতে পারছে না, তাদের ফ্রিতে লেসন পায়। আচ্ছা। তার জন্য আমি, যেটা শিক্ষকরা করেন না, আমি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, তারা শিখুক, তারা বড় হোক। এবং আমি চাইছি আগামী 2025 সাল থেকেই এটা একটা আশ্রম গড়ে উঠুক। বেশ ভালো উদ্যোগ। হ্যাঁ, কারণ আমি তো একা, এটা আশ্রম হোক এবং সারা দিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত অব্দি এখানে শুধু মৃদঙ্গম বাজুক, ফ্লুট বাজুক, বীণা বাজুক, বাঁশি বাজুক, ঘুঙুরের আওয়াজ আসুক, সৃষ্টি হোক। প্রত্যেকটা দিনই যেন সৃষ্টির সুখের উল্লাসে মোর মন হাসে, মোর প্রাণ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টির সুখের উল্লাসে। আচ্ছা গুরুজি, আপনি আগে যে পরিস্থিতিতে ছিলেন আর এখন যে পরিস্থিতি, এই যে 20-25 বছর ডিফারেন্স, কেমন লাগছে? যে কোনো পরিস্থিতিকে আমি এনজয় করেছি। দুঃখটাকে এনজয় না করলে সুখের মাহাত্ম্যকে অনুভব করা যায় না। তাই কোনো পরিস্থিতি খারাপ ছিল, কোনো পরিস্থিতি খারাপ, এটা ভালো, এটা কখনো আমার, এগুলো আপেক্ষিকতা। ঠিক আছে, কারণ গরমকালে একরকম লাগে দেখবে, সেটার একটা মজা, বা শীতকালে প্রচন্ড ঠান্ডার মধ্যে একটা আলাদা মজা, বা শীতকাল চলে গেলে মনে হয় কি শীতকালটাই ভালো ছিল। তাই জীবনের সবকিছুকেই ভালো লাগাতে জানতে হবে, তাই আমাদের সবটাই ভালো। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনে হাল ছেড়ে দেয়, মানে ডিমোটিভেট হয়ে যায়, তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। একদম হাল ছাড়বে না। তুমি এই পৃথিবীতে একটা টিকিট নিয়ে এসছো কয়েক বছরের জন্য, সেই টিকিটটাকে তোমরা ভালো করে এনজয় করো। কদিনের জন্য এসছি, তোমরা তো চলে যাবো, প্রত্যেকে চলে যাবো, একটা কিছু পড়ে যাও, একটা ছাপ থেকে যাক। ডিমোটিভেট হবো কেন? যখন দেখবে তোমাকে কেউ ভালোবাসছে না, তোমাকে ইগনোর করছে, তুমি রাস্তা বদল করো। তোমাকে যদি 10 জন ইগনোর করে, তোমাকে জানবে 2 জন ভালোবাসে, তুমি তাদেরকে নিয়ে চলো। তোমার কাজটাকে যদি 5 জন, যখনই দেখবে যে 10 জন সেটাকে বলছে খারাপ কাজ, জানবে তোমার সেটা ভালো কাজ। কারণ সমালোচনা তাকে নিয়েই হয় যে সমালোচনার যোগ্য। আমি তো আমার সমালোচনাকে খুব এনজয় করি, ভীষণ এনজয় করি। ভাবি যে এত ব্যস্ততম জীবনে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে, তারপরে সে আমাকে নিয়ে ভাবছে, So এটাই তো আমার সাকসেস। আমি তো সাধারণ মানুষকে নিয়ে ভাবি না, আমারও তো সময় নেই, তাহলে সে আমাকে স্টক করছে, সে আমার কাজ দেখছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে পাবলিকলি দেখে আমার সমালোচনা করছে, আমার সম্পর্কে লিখছে, বলছে, ভাবছে, তার মানে তোমার সাকসেস। আমি তো কাজের এনার্জি পেয়ে যেতে, তুমি কেন ডিমোটিভেট হবে? তুমি নিজেকে নিজে মোটিভেট করো। আমি বললাম না, আমার জন্য আমি নিজে মোটিভেটেড। সবসময় নতুন কিছু ভাবো। সময় খুব কম, ছোটবেলা থেকে আমি এটা ভাবতাম, সময় খুব কম, কে কখন কিভাবে চলে যাবো বলতে পারবে না। যাওয়ার আগে একটা দাগ রেখে চলে যাও, তোমার যাওয়ার পর যেন লোকে দাগটা দেখিয়ে বলে হ্যাঁ ওর দাগ, ওই কাজটা করে গেছিল। তাই একদম ডিপ্রেসড হবে না, চ্যালেঞ্জ প্রতিটা মুহূর্তে। ধন্যবাদ গুরুজি, আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আপনার যে ড্যান্স একাডেমি, এটা যেন আরো বড় হোক। আর এত আপনার স্ট্রাগল লাইফ, এটাকে শেয়ার করার জন্য তো আমাদের আরো, মানে আমাদের দর্শক বন্ধুরা আরো উপকৃত হবে আপনার যে স্ট্রাগল লাইফটা শুনে। আর আপনার যে সময়টা দেওয়ার জন্য আমাদের, তার জন্য আরো একবার ধন্যবাদ। আপনাদেরকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং দর্শক বন্ধুদের যারা এই চ্যানেলটা দেখছো, তারা এখান থেকে শুধু গল্প নয়, শেখার চেষ্টা করো, জীবনটাকে নিয়ে নতুন করে ভাবো। তো দর্শক বন্ধুরা, আপনারা গুরুশ্রী প্রসূন বাবু জীবনের যে সাকসেস স্টোরি, তিনি যে কষ্টের মধ্যে দিয়ে গেছেন, সেগুলো শুনলেন। আশা করি সেগুলো থেকে আপনারাও মোটিভেট হবে। তো এরকম যদি আপনাদের জীবনের কোনো মোটিভেশন গল্প থাকে, আপনাদের কোনো সাকসেস স্টোরি থাকে, আমাদের জানাতে পারেন, আমরা তা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো।
আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও সবসময় আপনাদের কাছে আগে চলে যায়। আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে নতুন একটি কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।